আজকের ভিডিওতে আমরা ইকোলজিজম সম্পর্কে জানব। প্রথমে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানব। দ্য টার্ম ইকোলজি কয়েন্ড বাই আর্নেস্ট হ্যাকেল 1866। এখানে বলছে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছেন জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। কত খ্রিস্টাব্দে? 1866 সালে। সহজ কথায় তিনিই প্রথম পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনার জন্য এই বিশেষ শব্দটি তৈরি করেন। emerged as ideology in 1970s. ইকোলজিজম বা পরিবেশবাদ একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক মতবাদ বা চিন্তাধারা হিসাবে 70-এর দশকে জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে এটি শুধু একটি বিজ্ঞানের বিষয় ছিল। ফার্স্ট পলিটিক্যাল পার্টি জার্মান গ্রিনস। পরিবেশকে গুরুত্ব দিতে প্রথম রাজনৈতিক দল গঠিত হয়েছিল জার্মানিতে, যার নাম ছিল জার্মান গ্রিনস। তারা শুধু পরিবেশ রক্ষার এজেন্ডা নিয়ে রাজনীতি শুরু করেছিল। হ্যাঁ, তার একজন বইয়ের নাম জানবো, সেটা হচ্ছে তোমার রাচেল কার্সন। তার বই সাইলেন্ট স্প্রিং, কত? 1962। তাহলে রাচেল কার্সন এর বই হচ্ছে সাইলেন্ট স্প্রিং, 1962। এরলিক অ্যান্ড হ্যারিম্যান তাদের বই হচ্ছে হাউ টু বি এ সার্ভাইভার, 1971। হ্যাঁ, এরলিক অ্যান্ড হ্যারিম্যান তাদের বই হাউ টু বি সার্ভাইভার, 1971। গোল্ডস্মিথ ব্লুপ্রিন্ট অফ সার্ভাইভাল, 1972। গোল্ডস্মিথ ব্লুপ্রিন্ট ফর সার্ভাইভাল, 1972। ইউএন রিপোর্ট অনলি অন আর্থ, এসব হচ্ছে এনাদের বই। ইউএন রিপোর্ট অনলি অন আর্থ, 1972। ক্লাব অফ রোম, লিমিটস টু গ্রোথ, 1972। এবার আমরা কোর থিমস সম্পর্কে জানবো। দেখো, চ্যালেঞ্জ আইডিয়া অফ হিউম্যান কাইন্ড অ্যাজ মাস্টার অফ নেচার। এখানে বলছে পরিবেশবাদীরা মনে করেন না যে মানুষ প্রকৃতির প্রভু বা নিয়ন্ত্রক, বরং তারা মনে করেন মানুষ প্রকৃতির একটি অংশ মাত্র। আর্নেনেস, শ্যালো ইকোলজি ভার্সেস ডিপ ইকোলজি তিনি দিয়েছেন। দার্শনিক আর্নেনেস পরিবেশবাদকে দুটি ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে শ্যালো ইকোলজি, যেখানে শুধু মানুষের স্বার্থে পরিবেশ রক্ষা করা হয়। তাহলে কি শ্যালো ইকোলজিতে কি করা হয়? যেখানে মানুষের স্বার্থের জন্য পরিবেশকে রক্ষা করা হয়। আর ডিপ ইকোলজিতে যেখানে সব প্রাণী বা পরিবেশের নিজস্ব মূল্য আছে বলে মনে করা হয়। এখন আমরা জানবো হলিজম। কে দিয়েছেন এটা? জন স্মার্ট। কত খ্রিস্টাব্দে? 1962, যেখানে হোল পার্টসের কথা বলেছে। মানে বলছে, দেখো, সামগ্রিকতা বা হোলিজম মানে হলো কোনো কিছুর সম্পূর্ণ রূপটি তার আলাদা আলাদা অংশগুলোর যোগফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন একটি গাড়ি শুধু তার চাকা, ইঞ্জিন, বডি নয়, বরং এই সব কিছুর সমন্বয়ে একটি সম্পূর্ণ গাড়ি তৈরি হয়। তেমনি পরিবেশও তার সব উপাদান নিয়ে একটি সামগ্রিক সত্তা, মানে পুরো সব হোল পার্টটাকে বলা হয়। এবার আমরা পড়বো যে সাস্টেইনেবিলিটি, যেখানে এটা কে দিয়েছেন? হারম্যান ডার্লি। এবং সুমাচার, তার বই হচ্ছে স্মল ইজ বিউটিফুল, 1973। সাস্টেনেবিলিটি মানে হলো এমনভাবে উন্নয়ন করা যেন আমরা বর্তমানের চাহিদা মেটাতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ নষ্ট না করি। এফ সুমাচার এর বই স্মল ইজ বিউটিফুল এই ধারণাকেই সমর্থন করে। এবার আমরা জানবো এনভায়রনমেন্টাল এথিক্স সম্পর্কে। দেখো, এখানে বলছে ক্রস জেনারেল জাস্টিস, যেখানে ফিউচার জেনারেশনের কথা বলা হয়েছে। এর অর্থ হলো আমাদের এমন কাজ করা উচিত নয় যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করবে। তাদের জন্যও একটি ভালো পরিবেশ রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। অ্যানিমাল রাইটসেরও কথা বলা হয়। এর মানে হলো মানুষের মতোই প্রাণীদেরও বেঁচে থাকার এবং নিজেদের থাকার মতো অধিকার আছে। তাদের কষ্ট দেওয়া বা তাদের অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। গায়া হাইপোথিসিস, proposed by James Lovelock and co-developed Lynn Margulies, 1970s. জেমস লাভলক ও লিন মার্গুলিন্স এর দেওয়া এই তত্ত্ব অনুযায়ী পৃথিবী একটি স্বনিয়ন্ত্রিত জীবন্ত সত্তার মতো কাজ করে, আর্থ সেলফ রেগুলেটিং লিভিং সিস্টেম। এই তত্ত্ব বলে যে পৃথিবী কোনো জড়বস্তু নয়, বরং এটি নিজেই নিজের তাপমাত্রা, বায়ুমণ্ডল ও বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে, অনেকটা এই জীবন্ত দেহের মতো।
এবার আমরা টাইপস অফ ইকোলজিজম সম্পর্কে জানবো। ইকোসোশ্যালিজম, দেখো এখানে ক্যাপিটালিজমের কথা বলা হয়েছে, এনিমি অফ এনভায়রনমেন্ট। ক্যাপিটালিজমকে কি বলা হয়েছে? এনিমি অফ এনভায়রনমেন্ট। ইকোসোশ্যালিজম হলো এমন একটি মতামত যা মনে করে পুঁজিবাদ মানে ক্যাপিটালিজমের কারণে পরিবেশের সব থেকে ক্ষতি হয়, কারণ পুঁজিবাদ শুধু লাভ ক্ষতি দেখে, পরিবেশের কথা ভাবে না। ইকো অ্যানার্কিজম মারে বুকচিন আওয়ার সিনথেটিক এনভায়রনমেন্ট। মারে বুকচিনের বই হচ্ছে আওয়ার সিনথেটিক এনভায়রনমেন্ট 1962। ইকো অ্যানার্কিজম মনে করে সমাজের কাঠামো ও ক্ষমতা পরিবেশ নষ্ট করার জন্য দায়ী, তাই পরিবেশকে বাঁচাতে হলে সমাজের এই কাঠামোকে ভেঙে ফেলতে হবে। মারে বুকচিন এই ধারার একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ছিলেন। ইকো ফেমিনিজমরা কি বলছে? প্যাট্রিয়ার্কি কজেস ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন। বলছে ইকো ফেমিনিজম মনে করে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীদের যেমন দমন করে তেমনি পরিবেশকেও ধ্বংস করে। নারী ও প্রকৃতির ওপর আধিপত্যের ধারণা একই সূত্র থেকে আসে। এর থিঙ্কার হচ্ছে দেখো মেরি ডালি, তার বই হচ্ছে কি গাইন ইকোলজি 1979। হ্যাঁ, এবার আমরা জানবো শ্যালো ভার্সেস ডিপ ইকোলজি সম্পর্কে। দেখো শ্যালো ইকোলজি কি বলছে? এখানে বলছে যে অ্যানথ্রোপোসেন্ট্রিক হিউম্যান সেন্টার লিমিটেড কনজারভেশন। বলছে শ্যালো ইকোলজি মূলত মানুষের সুবিধা ও প্রয়োজনের কথা ভাবে। এই ধারায় পরিবেশকে বাঁচানো হয় শুধু মানুষের স্বার্থে, যেমন দূষণ কমানো বা সম্পদ সংরক্ষণ করা। কাদের স্বার্থে? সব মানুষের স্বার্থে। এর বিখ্যাত থিঙ্কার হচ্ছে অ্যান্থনি ওয়েস্টন। এবার আমরা জানবো ডিপ ইকোলজি সম্পর্কে। ইকোসেন্ট্রিক, বায়োসেন্ট্রিক, ইকুয়ালিটি, রেডিক্যাল হলিজম। ডিপ ইকোলজি মনে করে মানুষ সহ সব জীবেরই নিজেদের মূল্য আছে, পরিবেশের প্রতিটি অংশ গুরুত্বপূর্ণ, শুধু মানুষের জন্য নয়। এই ধারা আরো বেশি গভীর ও সামগ্রিক। সাপোর্টার হচ্ছে আর্নে নেস। এবার আমরা কিছু থিঙ্কার এবং তাদের বই সম্পর্কে জানবো। দেখো প্রথমে আছে মারে বুকচিন, তার বই হচ্ছে আওয়ার সিনথেটিক এনভায়রনমেন্ট 1962। পোস্ট স্কিয়ারসিটি অ্যানার্কিজম, ইকোলজি অফ ফ্রিডম, রিথিঙ্কিং সোসাইটি। তাহলে মারে বুকচিনের বই আওয়ার সিনথেটিক এনভায়রনমেন্ট 1962, পোস্ট স্কিয়ারসিটি অ্যানার্কিজম, ইকোলজি অফ ফ্রিডম, রিথিঙ্কিং সোসাইটি। E.F. সুমাচার স্মল ইজ বিউটিফুল। E.F. সুমাচারের বই কি স্মল ইজ বিউটিফুল। তারপরে বলছে আর্নে নেসের বই ইকোলজি, কমিউনিটি অ্যান্ড লাইফস্টাইল, ইকোলজি অফ উইজডম। আর্নে নেসের বই হচ্ছে ইকোলজি, কমিউনিটি অ্যান্ড লাইফস্টাইল, ইকোলজি অফ উইজডম। রুডলফ বাহারোর বই সোশ্যালিজম অ্যান্ড সার্ভাইভাল ফ্রম রেড টু গ্রিন। আর দেখো আরেকটা থিঙ্কার রয়েছে ক্যারোলাইন মার্চেন্টের বই দ্য ডেথ অফ নেচার বা র্যাডিক্যাল ইকোলজি। ক্যারোলাইন মার্চেন্টের বই দ্য ডেথ অফ নেচার অ্যান্ড র্যাডিক্যাল ইকোলজি। হ্যাঁ, ইকোলজি। ব্রামওয়েল এর বই হচ্ছে দ্য ফেডিং অফ দ্য গ্রিনস। আর আরেকটা বই হচ্ছে আর্নেস্ট ফ্রেডরিক্সের বই হচ্ছে, তিনি বই লিখেছেন যে এনচার্টিং হিউম্যানিটি। ব্যাস এটুকুই হচ্ছে ইকোলজিজম।